আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা। হয়ে গেল শেখ হাসিনার ফাঁসির রায়। শেখ হাসিনার কিছু মামলায় বিচার হয়ে গেল। এটা নিয়ে বাংলাদেশের মানুষ অত্যন্ত খুশি। তো অনেকেই এর বিশ্লেষণ করেছে যে যার দৃষ্টিতে। আমি একটু ভিন্ন দৃষ্টিতে বিশ্লেষণ করি। শেখ হাসিনা সোজা কথায় বাংলাদেশের মানুষের কাছে বা পৃথিবীর অনেক দেশের মানুষের কাছেই এখন এক স্বৈরাচারী ফ্যাসিস্ট, এক কথায় খুবই হিংস্র, যে বাংলাদেশের মানুষের বুকের উপরে গুলি চালিয়েছে, তাজা গুলি, এবং শত শত মানুষকে খুন গুম হত্যা নির্যাতন করে হত্যা করেছে। সে ফ্যাসিস্ট। এখন শেখ হাসিনা কেন ফ্যাসিস্ট হলো? এত সাহস তিনি কোথা থেকে পেলেন? এবং ফ্যাসিস্ট হওয়ার পিছনে তিনি কি কি করেছেন, এগুলো আমরা সবাই জানি। তারপরে একটু বিশ্লেষণ করতেছি। আসলে রাজনীতি হওয়া উচিত দেশের জনগণের জন্য, দেশের জন্য, জাতির জন্য। কিন্তু সেই রাজনীতির পিছনে যদি উদ্দেশ্য থাকে অন্য দেশের স্বার্থ হাসিল করা, অন্য দেশের মানুষের বা অন্য জাতির পক্ষে কাজ করা, তাহলে তার দ্বারা দেশের মানুষের, তার নিজ দেশের মানুষের ভালো কিছু হওয়া সম্ভব নয়। শেখ হাসিনা আসার পরে বা তিনি রাজনীতি যখন বাংলাদেশে শুরু করেছিলেন, সেই থেকেই বাংলাদেশে হরতাল, অবরোধ, বিভিন্ন রকমভাবে অন্যায় অত্যাচার করে তিনি হিংস্রতা ছড়িয়েছেন বিভিন্ন জায়গায়। তার দলীয় লোকজন দিয়ে বিভিন্ন জায়গায় আগুন দিয়ে, আগুন দিয়ে, বাসে পেট্রোল বোমা মেরে মানুষকে পুড়িয়ে হত্যা করে তিনি এরকমভাবে রাজনীতি করেছেন। তারপরে তিনি যখন ক্ষমতায় আসলেন, তিনি কি করলেন? তিনি বাংলাদেশের শিক্ষাটাকে একেবারে ধ্বংস করে দিলেন। তিনি শিক্ষার নামে সবাইকে গোল্ডেন এ প্লাস এরকম দিতে শুরু করলেন, যাতে বাংলাদেশের শিক্ষাটা একেবারে ধ্বংস হয়ে যায়। এবং যে সাধারণ যে ছাত্রছাত্রী আছে, তারা যাতে, যারা পড়াশোনা করে, তারাও পড়াশোনা যাতে বাদ দিয়ে দেয়। কারণ পড়াশোনা করেও লাভ নাই, পড়াশোনা না করলেও দেখা যায় গোল্ডেন এ প্লাস পাওয়া যায়, ভালো রেজাল্ট করা যায়। তাতে আস্তে আস্তে শিক্ষাটা শেষ হয়ে যাবে। এবং যেসব পোলাপান ছেলেমেয়েরা পড়াশোনা করে নাই, তারাও খুশি হয়ে তাকে ভোট দিবে, তারা আওয়ামী লীগ করবে, বলবে শেখ হাসিনা ভালো। এই ধরনের যত খারাপ কাজ আছে সবগুলাই তার কাছে ভালো মনে করে তিনি এই কাজগুলো করতেন। আর তিনি মাঝে মাঝে চোখে পানি তো আসতো না, এরকম একটা অভিনয় করতেন, তিনি কান্না করতেছেন। কারণ 96 সনে তিনি এই অভিনয়টা করে ক্ষমতায় এসেছিলেন, মানুষকে আবেগী বানিয়ে। তাই সবসময় তিনি এই কৌশলটা অবলম্বন করতেন। কিন্তু সবসময় তো সব কৌশল কাজে লাগে না। তাই এখন শেখ হাসিনা কেন এই যে স্বৈরাচার হলেন? শেখ হাসিনা স্বৈরাচার হওয়ার পিছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে ভারতের। ভারত তার স্বার্থ হাসিলের জন্য শেখ হাসিনাকে ব্যবহার করে যত রকম উস্কানি দেওয়ার সবই দিছে। এবং ভারতের সবচেয়ে বড় স্বপ্ন যেটা ছিল, সেটা ছিল বাংলাদেশের স্বাধীনতা হরণ করা, এবং সেই জন্য বাংলাদেশের জাতিটাকে আস্তে আস্তে ধ্বংস করা। এবং সেইভাবেই শেখ হাসিনাও আগাতে ছিল। এখন বাংলাদেশের সব মানুষ তো আর একরকম নয়। বাংলাদেশেও তো দেশপ্রেমী মানুষজন আছে, দেশের স্বাধীনতার পক্ষে মানুষজন আছে। তারা তো আস্তে 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 ফুঁসে উঠেছে এবং শেখ হাসিনার সমস্ত কর্মকাণ্ডর বিরুদ্ধে আস্তে আস্তে প্রতিবাদ করতে শুরু করেছে। শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়েছে। ভারতে পালিয়ে যাওয়ার মতো জায়গা আছে বলেই তিনি কিন্তু স্বৈরাচার হয়েছেন। তার রাজনীতি যদি দেশের মানুষের পক্ষে হতো, দেশের জনগণের পক্ষে হতো, এবং তার যদি ভারতে পালিয়ে যাওয়ার মতো জায়গা না থাকতো বা পৃথিবীর কোথাও কোনো দেশে পালিয়ে যাওয়ার মতো জায়গা না থাকতো, তাহলে কিন্তু তিনি স্বৈরাচার হতেন না। তার সমস্ত স্বপ্ন, আশা আকাঙ্ক্ষা, চিন্তাভাবনা সবকিছু থাকতো বাংলাদেশকে নিয়ে, যে বাংলাদেশের জনগণকে তিনি কি দিতে পারবেন, কি দিবেন, বাংলাদেশকে কিভাবে ডেভেলপ করবেন। আমরা দেখেছি বিএনপিও ৩ বার ক্ষমতায় এসেছিল, তারা কিন্তু স্বৈরাচার হয়নি। আপনাদের হয়তো মনে আছে, শেষবারেও যখন খালেদা জিয়া বঙ্গভবন থেকে পদত্যাগ করে সোজা চলে আসলেন পল্টনে, তখন পল্টনে লক্ষ লক্ষ মানুষ তার জন্য অপেক্ষা করতেছিলেন, বিশাল জনসভা তখন।
আর শেখ হাসিনা কি করেছেন? তিনি পদত্যাগ করেন নাই, তাকে জনগণের ভয়ে তিনি পালিয়ে গিয়েছেন। কারণ খালেদা জিয়ার তো অন্য কোনো দেশে যাওয়ার মতো জায়গা নেই। খালেদা জিয়াকে বিভিন্ন দেশ অফার করেছেন, শেখ হাসিনা বিভিন্ন দেশে যেতে বলেছেন, দেশের বাহিরে যাওয়ার জন্য তাকে প্রেশার দিয়েছেন, কিন্তু তিনি যাননি। তিনি এক কথা বলেছেন, এই দেশ, এই দেশের জনগণ সবই আমার, এদেরকে ফেলে আমি কোথায় যাব? তাই খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের মানুষের একমাত্র অভিভাবক, যার কারণেই আজকে শেখ হাসিনার পতন করাটা সম্ভব হয়েছে। এখন শেখ হাসিনা বাংলাদেশের মানুষের পক্ষে রাজনীতি করতেন না, ভারতের পক্ষে রাজনীতি করতেন। এখন যে দলগুলো অন্য দেশের পক্ষে রাজনীতি করে, তাদের দ্বারা দেশের মানুষের পক্ষে বা জাতির পক্ষে, রাষ্ট্রের পক্ষে ভালো কোনো কাজ করানো সম্ভব নয়। এখন বাংলাদেশের জামাতে ইসলাম, তারাও আগামীতে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে এবং তারা বিভিন্ন রকম বটবাহিনী তৈরি করে অপপ্রচার চালায়। মানুষে বলে যে তার দলের অবদান কি, এই কথা বলে মানুষের ভোট চায়। তার দলের অবদানের কথা, মানুষের জন্য কি কি কাজ করেছে, এই কথা বলে ভোট চায়। আর জামাতে ইসলাম, তার তো বাংলাদেশের কোনো অবদান নাই, বাংলাদেশের জনগণের পক্ষে বা বাংলাদেশের জাতির পক্ষে তার কোনো অবদান নেই। এক, স্বাধীনতা যুদ্ধের সময় গণহত্যা করেছে, স্বাধীনতা বিরোধিতা করেছে, ধর্ষণ করেছে, গণধর্ষণ করেছে, এর বাহিরে বাংলাদেশের সে জামাতের আর কোনো অবদান নেই। এখন এই অবদান দিয়ে তো তারা ভোট পাবে না, তাই তাদের কৌশল হচ্ছে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে, মিথ্যা প্রচার চালিয়ে তারা ভোট কিনতে চায়, ভোট পেতে চায়, এবং তাদের অফুরন্ত টাকা আছে, সেই টাকা দিয়ে তারা মানুষকে কিনে, ভোট কিনে তারা ক্ষমতায় যেতে চায়। কিন্তু তাদের যে ক্ষমতা যেতে চায়, ক্ষমতায় একটা রাজনৈতিক দলের ক্ষমতায় যেতে চাবে, এইটাই স্বাভাবিক। কিন্তু তাদের রাজনীতিটা তো বাংলাদেশের মানুষের পক্ষে না, বাংলাদেশের জনগণের পক্ষে না, বাংলাদেশের জাতির পক্ষে না। তাদের রাজনীতি হচ্ছে পাকিস্তানের পক্ষে। এখন পাকিস্তান কি কোনোদিন আসবে বাংলাদেশের উন্নতির কথা ভেবে? ভারত পাকিস্তান কিংবা ২০ ঘন্টা যদি জার্নি করে অন্য কোনো দেশে যাওয়া লাগে, সেই দেশের মানুষও কোনোদিন আসবে না যে বাংলাদেশটা উন্নতি হোক, বাংলাদেশটা বাংলাদেশের জনগণ খেয়ে বাঁচুক, বাংলাদেশের জনগণের ভাগ্য উন্নয়ন হোক, বাংলাদেশের জনগণের সমস্ত পরিবর্তন হোক, দেশটা উন্নতি হোক, এটা কিন্তু তারা চাবে না। এই বিদেশিরা যে যেখান থেকেই আসুক না কেন, তারা কিন্তু তাদের দেশের যে স্বার্থ, সেই স্বার্থ হাসিলের জন্যই তারা আসে, তারা বন্ধুরূপে আসে। কিন্তু এর উদ্দেশ্য একটাই, যে তাদের যে স্বার্থ, সেই স্বার্থটা তারা হাসিল করবে, সেই স্বার্থ তারা নেবে বাংলাদেশ থেকে। তাই শেখ হাসিনার যখন ফাঁসি হয়, ঠিক একই সময় একটা চুক্তি করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস। এই চুক্তিটা যে বাংলাদেশের জন্য কতটা ক্ষতিকর না ভালো, সেটা বাংলাদেশের মানুষ আর হয়তো কিছুদিন পরেই বুঝতে পারবে বা দেখতে পারবে, জানতে পারবে। কিন্তু এখন বাংলাদেশের মানুষ এখনো বুঝতে পারে নাই। তো এই যে আবেগকে রেখে শেখ হাসিনাকে ফাঁসি দিয়ে মানুষের দৃষ্টিভঙ্গি ওই দিকে সরিয়ে রেখে ডক্টর ইউনূস যে কাজটা করলেন, এই কাজ কি বাংলাদেশের জন্য ভালো হয়েছে? এটা কি বাংলাদেশের উন্নতির, অগ্রগতির জন্য কোনো কাজে আসবে, না বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের উপরে আঘাত আসবে? এটা বাংলাদেশের মানুষ আর কিছুদিন পর জানবে। তো এরকমভাবেই এই আবেগ দিয়ে, বাংলাদেশের মানুষ খুব আবেগী, কারণ এই দেশের মানুষের খুব শিক্ষা নাই। এই স্বাধীনতার পর থেকেই আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর ষড়যন্ত্রে বা বন্ধুরূপী যে দেশগুলো আসে, তাদের ষড়যন্ত্রে এই দেশের মানুষ যাতে শিক্ষিত হতে না পারে, এদেশের মানুষের যাতে উন্নতি না হয়, সেই জন্য তারা বিভিন্ন রকম কর্মপন্থা চালিয়েছে। আর সেই কর্মপন্থার কারণে বাংলাদেশের মানুষ এখন শিক্ষিত নয়, তারা নিজে থেকে কিছু বোঝে না, অন্যরা যা বলে সেই দিকে ঝাঁপিয়ে পড়ে, এই আবেগে চলে। এই আবেগ দিয়ে এই শেখ হাসিনাকে ফাঁসি দিয়ে এই ফাঁকে ডক্টর ইউনূস একটা চুক্তিতে স্বাক্ষর করে নিলেন। কিন্তু এই চুক্তির পক্ষে বিপক্ষে কেউ কিন্তু কোনো কথা বলতে পারছেন না, কারণ কোনো সাহস পাচ্ছে না। যেরকম ছিল শেখ হাসিনার আমলে, শেখ হাসিনাও কি করতেন, এক একটা অপকর্ম করতেন, তার পাশাপাশি আরেকটা ঘটনা ঘটিয়ে দিতেন দেশের ভিতরে, সবার দৃষ্টি ওইদিকে থাকতো, আর এদিকে সে এক একটা অপকর্ম করতেন, এক একটা ভারতের সাথে এক একটা চুক্তি সাইন করতেন, কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু জানতো না সে কি চুক্তিতে সাইন করেছে। তো এখন শেখ হাসিনা যেরকম করেছে, এই সরকার, বর্তমান সরকার
সেও এরকম করেছে। সর্বোপরি যেটা হয় যে বাংলাদেশের মানুষ খুশি শেখ হাসিনার ফাঁসি হয়েছে এবং এইরকম একটা স্বৈরাচারের পতন হওয়া উচিত বা ফাঁসি হওয়া উচিত, এটা বাংলাদেশের সমস্ত মানুষই কামনা করে। কিন্তু আমাদের যেটা বলার কথা বা জনগণের প্রতি যেটা আহ্বান, যে রাজনীতি করেন, ভোট দেন, যারা দেশের পক্ষে কাজ করে, দেশের জনগণের পক্ষে কাজ করে, দেশে যাদের অবদান আছে যে দলগুলোর, তাদেরকে ভোট দেন। যাদের রাজনীতি হয় অন্য দেশের জন্য, যাদের পরামর্শ আসে অন্য দেশ থেকে, তাদেরকে ভোট দিয়ে কী লাভ হবে? তাতে আপনার আমার ভাগ্য পরিবর্তন হবে না। তাহলে ওই শেখ হাসিনা যা করেছে, তাদের আমলে যেরকম ছিল, আর পরবর্তী সময়ে ওরকমই হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।